গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে। আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। ফেরাউন হতে চাই, ছাত্র শিবির মুসার ভূমিকায় যাবে। তারা যদি বাদশালী মুজিব হতে চাই, ছাত্র শিবির মেজর ডালিব কর্নেল রশিদের ভূমিকায় যাবে। তারা যদি স্বৈরাচার হাসিনা হতে চাই, আবু সাঈদের মুক্ত উত্তরসূরিরা ফিরে আসবেই। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যেই খারাপ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আসলে তারেক রহমান একটু একটু করে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছেন। এবং আমি মনে করি যে তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক ইউনূসের সময় চাইতে ভালো হলেও আসলে শেখ হাসিনার সময়ের মতো এত ঘনিষ্ঠ হবে না। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে, শেখ হাসিনাকে আপনারা কবে ফেরত আনবেন। আমরা শেখ হাসিনাকে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ ওনাদের মা বাবার হাতে তুলে দিতে চাই যে ওনার ফাঁসি হয়েছে, ফাঁসির দড়িটা আপনারা টান দিয়ে শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করেন। দরকার হয় আবার জুলাই হবে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। এই যে গোলাম ময়লা রনি, সে কি মানুষই না? সে সবসময় কেন দালালি করে? সে বলছে জুলাই যোদ্ধাদেরকে মারার কারণে যদি পুলিশের নামে মামলা হয়, পুলিশ যে মারছে জুলাই যোদ্ধারা, তাইলে কেন জুলাই যোদ্ধাদের নামে মামলা হবে না? কথাটা দেখেন কি বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আপনারা নিশ্চয় এর মধ্যে অবগত হয়েছেন, হাইকোর্ট থেকে একটি রুল জারি করা হয়েছে, জুলাই সনদ কেন অবৈধ নয়। এই রুল জানতে চাওয়া হয়েছে কার কাছ থেকে? ইলেকশন কমিশন, তারপরে যারা সংস্কার কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন কমিটিতে যারা ছিলেন, যে কেন জুলাই সনদ অবৈধ নয়, তার মানে জুলাই সনদ অবৈধ, হাইকোর্ট এটি মনে করছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন, হাইকোর্ট যেহেতু জুলাই সনদ অবৈধ মনে করছে এবং এই মর্মে রুলও জারি করেছে, এখন তারা যাদেরকে বাদী করেছে, যাদের কাছে এই রুলটা জানতে চেয়েছে, তো এটা তো তাদের কাছে জানতে চাইবে কেন? আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে, তোমরা কেন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50%-এর উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগেই ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সবসময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। এখানে পরিষ্কার করে যিনি এই রিটটি করেছিলেন, যারা এই জুলাই সনদ চান না, সরকারের পক্ষের লোক এক কথায়, তারা একটা বক্তব্য দিচ্ছেন সংবিধানের বিষয়ে, যে আমাদের এই সংবিধানে, 72-এর মহান সংবিধানে এই গণভোট, এই জুলাই সনদের বিষয়ে কথা নাই, কোনো কিছু নেই। আমরা মাঝে মাঝে নিজেদের এত বেশি বেকুব লাগে যে আমরা যারা বাংলাদেশের মানুষ, এরা হচ্ছে রাষ্ট্রের বেওয়ারিশ কুকুর, আর সংবিধান হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের মুখের বুলি। তারা যা মুখ দিয়ে বলবে সেটাই সংবিধান। কারণ এই সংবিধানের দোহাই দিয়েই বিগত সময়ে দেখেছি শেখ হাসিনা সবকিছু করেছে সংবিধানের দোহাই দিয়ে। সংবিধানের ভিতরে থেকে মানুষকে তিনি কুকুরের মতো গুলি করে মেরেছেন, মানুষের সমস্ত অধিকার হরণ করেছেন, ভোটাধিকার হরণ করেছেন, ওইগুলো সংবিধানে ছিল না। শুধুমাত্র সংবিধানে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন এই বিষয়টি ছিল। আমরা ওই সময় দেখেছি শেখ হাসিনাকে সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসেবে, তার চেয়ে সংবিধান রক্ষাকারী আর পৃথিবীতে কেউ ছিল না। আবার এখন যাদের দেখছি তারাও সংবিধানের সবচেয়ে বড় রক্ষাকারী, অথচ তারা কি এটি জানে না যে এই যে জুলাই সনদ যদি না থাকে, গণ অভ্যুত্থান কি এই সংবিধানের ভিতরে ছিল? এই সংবিধানের কোথাও গণ অভ্যুত্থান নাই, লেখা নাই। এই সংবিধানের কোনো জায়গায় লেখা নাই যে 2026 সালে এসে ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। এটা কোথাও আছে? লেখা আছে? নাই তো। এই সংবিধানের কোথাও কি লেখা আছে যে 2026 সালে একটা নির্বাচন হবে? নির্বাচন তো সংবিধানের ভিতরে লেখা আছে, নির্বাচন হবে 2029 সালে। তাহলে ওইগুলো যখন সংবিধানের ভিতরে নাই, সেগুলো খুব আরাম করে মজা করে উপভোগ করছি। আর সেই সংবিধানের ভিতরেই যখন মানুষের মৌলিক প্রশ্নের ব্যাপার এসেছে, মানুষের অধিকারের ব্যাপার এসেছে, তখন
ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া এক শ্রেণীর মানুষ তখন সংবিধান খুঁজছে। তাহলে এই সংবিধান কার জন্য? এই সংবিধান তো তাহলে দেখছি স্পষ্টভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে যে সংবিধান জনগণের বিপক্ষে অবস্থান নেয় সেটা দিয়ে জনগণ কি করবে? ওটা কি প্রতিদিন ধুয়ে ধুয়ে পানি খাবে? কোনটা করবে? একটা গল্প মনে পড়ে যায়, আমাদের মুরব্বীদের মুখে শুনেছিলাম। আমাদের এই সমাজে যারা বিশেষ করে ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা ক্ষমতার মোহে এত বেশি অন্ধ হয়ে যায় এবং এত ধূর্ত হয়ে যায় যে তারা ওই যে কোনো একটা পুস্তকের দোহাই দিয়ে তাদের সমস্ত আকাম কুকাম জারি রাখে। গল্পটা এরকম, গ্রামের একজন হতদরিদ্র মানুষ আর একজনের কাছে, ওই গ্রামের মক্কেল সাইজের, অর্থাৎ যিনি ক্ষমতা ব্যবহার করেন, পাওয়ার এক্সারসাইজ করেন, তার কাছে কিছু টাকা পাবেন, টাকা ধার দিয়েছিলেন। তো উনি তো টাকা আর ফেরত দেয় না, বিভিন্ন অজুহাত, টাল বাহানা, এর বাহানা, ওর বাহানা, এর সুতো, ওর সুতো, এ গ্রন্থের সুতো, ও গ্রন্থের সুতো, এরকম দিয়ে টাকা আর দেয় না। পরে এই হতদরিদ্র মানুষ একদিন যে বলছে যে, বাজান আপনি আমার টাকাটা দেবেন কিনা বলেন। তো উনি বলছে যে, আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি, তুমি মিথ্যা কথা বলো, তোমাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো বলে, কবে টাকা দিলে? তুমি তোমার টাকা দেও নি বাজান। বলছে, আমি তোমার টাকা দিয়েছি, এটা আমি পবিত্র কোরআন স্পর্শ করে বলতে পারি। এর চেয়ে বড় কথা আছে? কোরআন স্পর্শ করে যদি আমি বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার টাকা ফেরত দিয়েছি? তো গ্রামের সাধারণ মানুষ, ধর্মভীরু মানুষ বলছে, আমি বিশ্বাস করবো। তো তাহলে ঠিক অমুক দিন একটা দিন ঠিক হলো, অমুক দিন গ্রামের সমস্ত লোকের সামনে আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলবো যে আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। নির্ধারিত দিনে অনেক লোক জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে এই যে মাতুব্বর, এই মাতুব্বর কি করেছে, একটা বাঁশের লাঠি, বাঁশের চোং যারা আপনারা গ্রামে দেখেছেন, বাঁশের একটা লাঠির ভিতরে যে পরিমাণ টাকা উনি পাবেন সেই টাকাগুলো ভাঁজ করে ওই বাঁশের লাঠির ভিতরে ঢুকিয়েছে নিচের দিকে। ঢোকানোর পরে তখন ওই বাঁশের লাঠিটা ওই মুরব্বীর হাতে দিয়ে বলছে যে, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি যে তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তার আগে তুমি আমার এই লাঠিটা ধরো, নাও লাঠি ধরো। তো যিনি টাকা পাবেন তিনি লাঠিটা ধরেছেন। ধরার পরে এবার ওই ধূর্ত শেয়াল কোরআন শরীফ মাথার উপরে রেখে বলছে, এই যে আল্লাহর কোরআন আমি মাথার উপরে নিয়ে বলছি আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। এবার উনি বলছে, ঠিক আছে, আপনি যেহেতু টাকা দিয়ে দিয়েছেন তাহলে আমার আর কোনো কথা নেই, আমি মেনে নিলাম, আমি টাকা পেয়েছি। এবার গ্রামের সমস্ত লোক ধরেছে যে, না, আপনাকেও বলতে হবে আপনি টাকা পেয়েছেন কিনা, আপনি টাকা পাওয়ার পরেও কেন আপনি অসত্য কথা বললেন, মাতুব্বর সাহেবকে আপনি অপমান করলেন। তো উনি তখন বলছে যে, আমি তো টাকা পাই নাই, আমাকে উনি টাকা দেয় নাই। তো বলছে, টাকা দেয় নাই, তাহলে তুমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলো। তখন উনিও কোরআন শরীফ মাথায় দিয়ে বললেন যে উনি আমাকে টাকা দেন নাই, আমি ওনার টাকা পাই নাই। তাহলে কি বুঝলেন এখানে আপনারা? উনি তো টাকা পান নাই, কিন্তু এই যে ক্ষমতার চর্চা যারা করেন, যারা ধূর্ত, এই ধূর্তগুলো কোরআন শরীফও হাতে নিলেন, ওনাকে টাকাও দিয়ে দিলেন বাঁশের লাঠির ভিতরে, পরে টাকা তো নিয়ে নিলেন। আমরা গভীর উদ্বেগের সাথে দেখে আসছি শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনা যখন সংবিধানের দোহাই দিয়েছে এইভাবে, তখন ওই ধূর্তদের মতো বলেছে, হ্যাঁ এটা সংবিধানের ভিতরে আছে, এই যে সংবিধান নাও, দেখো এর ভিতরে খুলে খুলে দেখো। তার নিজের মতো বয়ান সেখানে লিপিবদ্ধ করেছে। আবার এখন যারা, তারাও ঠিক একই কাজ, ওই সংবিধান, এই যে সংবিধানের ভিতরে এটা নাই, ওইটা নাই, অথচ ওই সংবিধানের ভিতরেই যা বলছে যে এটা নাই এবং যেটা ভোগ করছে সেটাও কিন্তু ওই সংবিধানের ভিতরেই নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। আসলে সংবিধান এ সমস্ত কিছুই না। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ ব্রিটেন, সেখানে লিখিত কোনো সংবিধান নাই। সেখানে কি কোনোদিন দেখেছেন কাউকে, কোনো সরকারকে জোর করে 17 বছর ক্ষমতায় থাকা, সে দেশের নাগরিককে কুকুরের মতো গুলি করে মারা, বিরোধী মতকে দমনের জন্য আয়নাঘর, গুম খুন এগুলো তৈরি করা? কোনোদিন সে দেশে দেখেছেন একটা দল চাঁদাবাজি করে, এইভাবে সীমাহীন চাঁদাবাজি করে, লুটপাট করে, কেউ চাঁদা না দিলে তার বাড়িঘর ভাঙচুর করে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে, তাকে হত্যা করে? কোনোদিন দেখেছেন সেখানে যে বিরোধী দলের বিরোধী মতের মানুষের মেয়ে ছেলেদেরকে ঘর থেকে বের করে এনে ধর্ষণ করে, গোলা কেটে হত্যা করে? এটা দেখেছেন? সেখানে কোনোদিন এই ধরনের এই সংবিধান 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 এই জাতীয় কথা শুনেছেন? শুনেন নাই তো, শুনবেন না। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি সংবিধানের দোহাই দেওয়া হয় এই বাংলাদেশে, এবং এই বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি সংবিধানের চাপায় পড়ে পিষ্ট হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনা সহ তার নেতা মন্ত্রীদের বিচার চলছে, তখন সেখান থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে। আমরা জানি কয়েকদিন আগেই সেখানে চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে নতুন সরকার। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন যিনি এসেছেন এসেই বলেছিলেন যে এমনকি মামলার রায় ঘোষণা হওয়া যে মামলাগুলো, সেই মামলাগুলোর নথি পর্যন্ত তিনি যাচাই বাছাই করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক ছিল কিনা। অর্থাৎ তাজুলের প্রসিকিউশন টিম সব কিছু ঠিকঠাক করেছিল নাকি তার টিমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সেগুলোর মাধ্যমে রায় কিংবা কাগজপত্র টেম্পারিংয়ের কোনো ঘটনা ঘটেছিল। এবার চাঞ্চল্যকর তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করতে যাচ্ছেন এবং সেটা আজকেই ঘটবে। কেন হঠাৎ করে মামলার রায় স্থগিত করাতে চাইলেন বর্তমান চিফ প্রসিকিউটর, সেটা একটা চাঞ্চল্যকর ব্যাপার হয়েই দাঁড়াবে হয়তো। তার মানে এই মামলার ব্যাপারে সামথিং রং, কোনো খারাপ ইনফরমেশন কিংবা কোনো ব্যাপক গড়মিলের কোনো ইনফরমেশন তার কাছে এসে
এসেছে। চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি কাণ্ড কারখানা করে গিয়েছিলেন যে নতুন চিফ প্রসিকিউটরকে এখন মামলার রায় স্থগিত করার আবেদন করতে হচ্ছে। বলছিলাম গণঅভ্যুত্থানের একটি মামলা, রামপুরার একটি মামলা, সেই মামলার রায় স্থগিত করার আবেদন জানাচ্ছেন নতুন চিফ প্রসিকিউটর এবং সেই খবরটা রীতিমতো চাঞ্চল্যকর খবর। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, তারা দুটো ছবি দিয়ে এই শিরোনামটা করেছে। গণঅভ্যুত্থানে রামপুরাই হত্যাকাণ্ডের রায় স্থগিতের আবেদন করবেন চিফ প্রসিকিউটর। সেখানে বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় 2 হত্যাকাণ্ড ও অন্য আরও 2 জনকে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় স্থগিতের আবেদন করবেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার অর্থাৎ আজকে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিল। যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, প্রসিকিউশন রায় স্থগিতের আবেদন করবে, আমরা মনে করি কিছু ঘাটতি রয়ে গেছে। কি ভয়াবহ ব্যাপার, এত বড় একটা মামলা এবং মামলায় নিশ্চিতই বোঝা যাচ্ছে যে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে যেতে পারে। সেখানে অনেক অসঙ্গতি তিনি দেখতে পেয়েছেন। সদ্য নিযুক্ত এই চিফ প্রসিকিউটর অর্থাৎ তাজুল ইসলাম, যিনি আগের দায়িত্বে ছিলেন, তিনি যা ইচ্ছা তাই করে গেছেন নিজের মতো করে এবং মামলা বাণিজ্য করে তিনি যে হাজার কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটিয়েছেন সেই অভিযোগও অনেকে করছেন, গণমাধ্যমে এসেছে। বলেছেন যে সেগুলো ঠিক করার সুযোগ আমাদের আছে, অর্থাৎ যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আগে ঠিক করবেন, তারপরে তিনি আদালতে আবেদন করবেন যে এবার আপনি রায় ঘোষণা করেন। তার মানে নিশ্চিত করে যে আবারও এটার শুনানি হতে পারে। এই মামলায় তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন তৎকালীন ডিএমপি খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান, তৎকালীন উপপরিদর্শক তরিকুল ইসলাম ভুইয়া, তৎকালীন রামপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকি 4 জন পলাতক। প্রসিকিউশনের তথ্য মতে 2024 সালের 19 জুলাই রামপুরায় পুলিশ অভিযানে 6 বছর বয়সী মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই গুলি শিশুটির শরীর ভেদ করে তার দাদি মায়া বেগমকে আঘাত করে, যিনি পরে মারা যান। একই ঘটনায় আরেক ভুক্তভোগী মোহাম্মদ নাদিমও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই দিনের আরেকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় 18 বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কিনারায় ঝুলে থাকার সময় 2 পুলিশ সদস্য কাছ থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করছেন। গত বছরের 7 আগস্ট প্রসিকিউশন 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। 17 সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে 3টি অভিযোগের চার্জ গঠন করে। এখন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি মনে করছেন যে এখানে অনেক অসঙ্গতি রয়ে গেছে। সেই অসঙ্গতি কি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইচ্ছাকৃতভাবে মেটিকুলাস ডিজাইনে তৈরি করেছিলেন, নাকি এমনি ঘটেছিল? নিশ্চয়ই এই তথ্যও গণমাধ্যমে কোনো না কোনো সময় বেরিয়ে আসবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 1.5 বছর তাজুল ইসলাম বসে রাজত্ব করে কি কাজ করে গেছে? বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমিরে জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চান্দাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দিবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিবে। তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন এই জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে নেমেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমিরে জামাত স্পষ্টভাবে বলেছিলেন যে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে এই গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলো রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে, গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের এই পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কতটা দূরদর্শী দাবি ছিল এবার বুঝছেন। তো বৃহত্তর স্বার্থে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হয়নি। এখানে এনসিপিকেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচন আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। তা এখন এনসিপি বুঝো চালাকি করছিল, জামাতের চাইতে বেশি বুঝছিল তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন 6 জন এমপিগিরি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। দেশ যেদিকে যাচ্ছে তাতে পুরো নির্বাচন এটা বৈধ থাকে না, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক,
এখন সবাই আক্ষেপ করছে এবং টের পাচ্ছে যে জামাত কি জিনিস। আক্ষেপই করতে হবে। অতএব এখন থেকে যারা দেখছেন যে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন, দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, সবকিছু এলোমেলো করে ফেলেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, 2 নম্বরই করছে, প্রতারণা করছে জাতির সাথে, এখন থেকে জামাতের সাথে থাকেন। জামাত রাজপথে ডাকলে রাজপথে আসবেন। ইসলামী সরকার নির্বাচনগুলোতে জামাতকে শক্তিশালী করেন, নইলে এই জাতির কপালে বিপদ আছে। এই জাতির আশা আকাঙ্ক্ষার মুক্তির একমাত্র ভরসা জামাত। দেখছেন তো সবাই প্রতারণা করে, কত বড় প্রতারণা, পুকুর চুরি। তারেক রহমান নিজে বলেছেন গণভোটে হা দিন, এখন সেই গণভোটকে অবৈধ ঘোষণা করতে আইন লড়াই চালাচ্ছে বিএনপির আইনজীবীরা। কত বড় মুনাফিক, মুনাফিক ধান্দাবাজ, কত প্রকার কি কি দেখছেন। তারেক রহমান মুনাফিক। এর মানে ভোট পেতে হলে হা ভোটের পক্ষে বলতে হবে, যদিও বিএনপির বেশিরভাগ লোক না ভোটেই দিয়েছে। কত বড় ছলচাতুরি প্রতারণা করে ক্ষমতা এসে এখন গণভোটকে অবৈধ ঘোষণা করানোর চেষ্টা করছে হাইকোর্টের মাধ্যমে। বিএনপির প্রতারণা দেখছেন। অতএব এই জাতির মুক্তি বিএনপির হাতে নাই, এই জাতির মুক্তি জামাতের হাতে, শিবিরের হাতে। বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছে, ক্ষমতা এসে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি ক্ষমতা এসে কি করছে, কি অপরাধ করছে না? ধর্ষণ জ্যামিতিক হারে বেড়ে গেছে, কারণ বিএনপির ক্ষমতা ব্যবহার করে বিএনপি সন্ত্রাসীরা এই কাজ করছে, মানুষ হত্যা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের ইতিহাসে যে সুন্দর পরিস্থিতি কখনো ছিল না, সেই সুন্দর পরিস্থিতি যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোর সিট বন্টনের দায়িত্ব ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের উপর, যে যেরকম পারছে ভাগ বাটোয়ারা করে খেয়েছে। এখন একটা নিয়মের মধ্যে এসেছে, প্রতিষ্ঠান প্রশাসন এগুলো সব ঠিক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। তুমি যত বড় ছাত্র নেতা হোক, তোমার ছাত্রতা না থাকলে তুমি হলে থাকতে পারবে না। সেই পরিবেশ নষ্ট করে দিতে হল দখল করার উদ্দেশ্যে টেস্ট কেস হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়াবহ হামলা চালিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা। অতএব বিএনপি ছাত্রদল বিএনপিকে ভোট দিয়ে যে কত বড় ভুল করেছেন। বিশেষ করে শহীদদের রক্ত, শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, শহীদদের রক্ত বৃথা যাচ্ছে, এত শহীদ, এত শাহাদাত, এত রক্ত, কত কিছু। তারপরে যে জুলাই সংস্কার, সেগুলো এখন বিএনপি ধামাচাপা দিচ্ছে, বেইমানি করছে। তো দর্শক, এটা একটা টপিক আমাদের আলোচনা। আরেকটা টপিক হচ্ছে বিরোধী দলের নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এক্ষেত্রে আমি একটু বিরক্ত। দেখেন, চীনকে নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। চীনের ঐতিহাসিক সভ্যতার ইতিহাস রয়েছে, চীনের অনেক টাকা পয়সা আছে। একসময় যুক্তরাষ্ট্র অনেক টাকা পয়সা দিয়ে সুপার পাওয়ার হয়েছে, হিউম্যানিটেরিয়ান বিভিন্ন এইড দিত এবং সারা পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্রের দালাল ছিল। কিন্তু চীন টাকা আছে কিন্তু ধনী একটা দেশ, কিচ্ছু করতে পারে না। জামাতের সাথে চীনের ভালো সম্পর্ক ছিল। জামাতের ভারতের হেজিমনির বিরুদ্ধে চীনকে বাংলাদেশের দরকার অনিবার্যভাবে। কিন্তু চীন ইনভেস্ট করছে, টাকা পয়সা দিতে রাজি হয়, জামাতের আমিরের কাছে বারবার আসে, সবাইকে দাওয়াত টাওয়াত দেয়, কিন্তু কাজের বেলায় ধৈঞ্চা, কিচ্ছু করতে পারে না। বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে ভারত এবং আমেরিকা খেলে দিল, আর চীন ধৈঞ্চার মতো চেয়ে চেয়ে দেখলো। এই কিছু গর্ধব আছে না, যে টাকা পয়সা আছে আর কিছু করতে পারে না। চীন হচ্ছে একটা গর্ধব টাইপের রাষ্ট্র, মাথা মোটা টাইপের রাষ্ট্র, কিছু আবিষ্কার আর কিছু ব্যবসা বাণিজ্যের বাইরে বোঝে না। এই জন্য চীন কোনোদিন সুপার পাওয়ার হতে পারবে না, চীন তেমন কিছুই করতে পারবে না। চীনপন্থীরা কোনো দেশে ক্ষমতা আসলে টিকতেও পারে না। এরা পারে অবরণ ঘটাতে একটা দেশ ধ্বংস করতে, যেমন মিয়ানমারের চীনপন্থীরা মিয়ানমারকে অশান্ত করে রেখেছে। আর ভারত চীন কিভাবে খেলে দেখছেন। বাংলাদেশে চীনের কোন স্ট্র্যাটেজিক স্বার্থ আছে, অথচ ভারতকে কেনার মতো টাকা আছে চীনের। তা আমিরে জামাতের সাথে দেখা করেন চীনের, এগুলো দুধ ভাত। এটা বোঝার জন্য সবচেয়ে বড় ইস্যু আপনি ইরানের দিকে তাকিয়ে দেন। ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার চীন, অথচ ইরানকে একদম তছনছ করে দিচ্ছে, চীন দৈন্সের মতো বসে আছে। এরকম মিত্র দিয়ে কি করে? এই জন্য আমিরে জামাতের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এগুলো থেকে অনেকটা বিরক্ত। সাক্ষাৎ করেন আসছে, কিন্তু চীন তেমন কিছু করতে পারে না। বরং ভারত এবং আমেরিকা এই দুইটার সাথে কিভাবে রাজনীতি করা যায় এই বিষয়ে ভাবতে হবে। চীনকে গুরুত্ব দিয়ে লাভ নাই। চীনকে এই জন্য হাসিনা এভাবে ঘুরাতো, হাসিনার পিছনে পিছনে ঘুরেছিল, বুঝতে পারছেন? এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।